সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই দেখো, রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। পুরো রাত বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল হতে হতেই সুন্দর রোদ উঠে পড়েছে। আর দেখো, বারান্দা ঠারান্দা সব ভিজে যায় একদম। তোমরা অনেকেই বলো যে এই জায়গাটা একটুখানি ছাউনি দিয়ে নেবে বড় করে, তাহলে আর জল পড়বে না। তো আমি ভাবছি কি যে একটা ঘরের বাথরুমের ছাদটা দেখবে একটুখানি বাড়ানো আছে, তো সেখান থেকে আমি ভাবছি ঘরের এইটুকু বাড়িয়ে দেবো, তাহলে হয়তো জলটা হয়তো সিঁড়িতে পড়বে না। দেখি, বেশি কিছু খরচাও করতে চাই না, আবার না করলেও না হয় আর কি, যেহেতু থাকতেই হবে এখানে, তাই না? খরচা বলতে আমি ভেবেছিলাম, তোমাদের বলেছিলাম যে এখানে একটা বারান্দাতেও আমি ছাদ দেব। তো দেখি, ইচ্ছে তো করে অনেক কিছুই করতে, কিন্তু মানে দোনামোনা আর কি, করবো কি করবো না, করবো কি করবো না, এমন একটা ব্যাপার। তো এতটা ভেতরে থাকি, কি বলবো আর, সব দিকেই অসুবিধা আমাদের, মানে যেহেতু ভেতরে থাকি সব পাশেই অসুবিধা। তো সেই জন্য মাঝে মাঝে মনে হয় যে খরচ করব না, আবার মাঝে মাঝে ভাবি যে একটু ভালো থাকতে গেলে তো এইটুকু করতেই হবে। যেমন এই যে বর্ষার দিনটা আসছে, পুরো বৃষ্টি পড়ে বারবার বারান্দা ভিজে যাবে, বারবার বারান্দা মুছতে হবে। আয়ুষের স্কুল থাকায় অনেকটাই সকালে উঠতে হয়, কারণ ভাত বসাতে হয়, টিফিন বানাতে হয়, ওকে রেডি করতে হয়, ওষুধ খাওয়াতে হয়, তারপরে হোমওয়ার্ক থাকে সেগুলোকেও করাতে হয়। যেহেতু বিকেলবেলা করে টিউশন টিচার আসে, তাই হোমওয়ার্কটা করানো হয় না। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এই যে ডগাটা দেখতে পাচ্ছ, এটা তো কালকে উঠেছিল। আজকে দেখি আরও মোটা দুটা ডগা আর কি বার হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। আসলে কি বলতো, ওই জায়গাটাতে না সার আছে, মানে দুনিয়া ধরো সবজি টবজি ফেলানো হয়, সবজির চোচা, ডিমের খোসা, চা পাতা, মানে সার, বুঝতেই পারছো, যার জন্য ডগা পাতাগুলো এরকম হাইব্রিড হয়ে উঠেছে। চলো তোমাদের দেখো। তো নর্মালি সেই মোটা, তারপরে দেখো পাতাগুলো দেখো। এবারে বলো তো কোথায়? এই দেখো, ফুল গাছের উপর দিয়ে উঠেছে, ফুল গাছকে চেপে ধরেছে, এদিক দিয়ে যা, এদিক দিয়ে উপরে উঠে যাস, চেপে ধরেছে এখন। গাঁদা ফুলের চারা হয়েছে। আর দেখো, এই গোলাপ ফুলের, সরি, এই জবা ফুলের কালারটা দেখো, এটা কিন্তু জবা ফুল, কি সুন্দর, দেখতে পাচ্ছ? মানে এই যে এই গাছটাতে হয়েছে। ওই দিকে কিন্তু প্রচুর নোংরা, বাট বেড়া দেওয়া আছে, তোমরা জানো। এটা টোটালটাই হচ্ছে জবা গাছ। এই যে দেখো, বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ থাকলে প্রত্যেকটা মাই দেখবে একটুখানি স্বস্তির নিস্তার ফেলে, মানে যে এই যে সকালবেলা করে একটা চাপ থাকে, সেটাকে আর ওই সময়টা করতে হয় না, তাই না? স্কুল খুললে পরেই দেখবে একটা বিশাল আকারের চাপ মায়েদের মাথাতে থাকে, যে এই একটার পর একটা, একটার পর একটা করে ছেলেকে কীভাবে, মানে বাচ্চাদের কীভাবে স্কুলে পাঠাবো, তারপরে নিশ্চিন্তভাবে বাড়ির কাজগুলো সারবো। তো আমারও ঠিক এটাই মনে হয়। কিন্তু তারপরেও আমি তো নানান কাজে ব্যস্ত থাকি, তো সব মিলিয়ে মানে খুব যে একটা চাপের মনে হয় সেটাও না, যে সকালের এইটুকু চাপ নিলে আবার পরে আবার একটু রেস্ট করতে পারি, এই যা, মানে সকালে যদি আমি রান্নাটা সেরে ফেলি, তবে কিন্তু পরে একটু চাপটা কম হয়। কিন্তু খাওয়া দাওয়ার ভীষণ পরিমাণে গণ্ডগোল হয়ে যাচ্ছে আমাদের, সকালবেলায় বলো দুপুরবেলায় বলো, মানে সকালে খেলে কেউ আর দুপুরে খেতে চাচ্ছে না। তো যাকে, বরাবরই আমার এমন পরিবেশে থাকতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, আর কাজকে কাজ মনে হয় না, তোমরা তো জানোই। এইসব পরিবেশে আমার ভীষণ ভালো লাগে।
দেখো এদিকে ডগার মাথাটা বার হয়েছে, বড় হয়ে গেছে, কিন্তু কালকে ছোট ছিল, আজকে দেখো একদিনই বড় হয়ে গেছে। তাহলে ভাবো এগুলো কত তাড়াতাড়ি বড় হয়। তো মাথাটাকে আমি বেঁধে দিলাম, কারণ মাথাটা ঝুলে গেছিলো। আবার এটার থেকে একটু বড় হবে, আবার বেঁধে দেবো আমি। তো চলো এটাকে বেঁধে রাখলাম। চলে আসলাম এবারে রান্নাঘরে। বাসি যে কাজগুলো আছে, যেমন বাসন মাজা, রান্নাঘর মোছা। মাটির ঘর কিন্তু প্রত্যেক দিনই মুছে তারপরে রান্না করা হয়। মাটির আর পাকা ঘর বলে কথা নয়, আমার মোট কথা গ্যাসের ঘর মুছেই রান্না করা হয়। তো মুছে টুছে তারপরে রান্না করবো আর কি। মিস্ত্রি আবারও আসা বন্ধ করে দিয়েছে। জানি না এই বাথরুম কতদিনে ওরা ঠেকাবে। মিস্ত্রিকে বলে রাখলেও মিস্ত্রি আসে না। মানে মিস্ত্রি কী করে বলো তো, ওরা বিভিন্ন জায়গায় কাজ ধরে রাখে। আজকে এখানে অল্প করে রাখবে যাতে করে অন্য মানে ওরাই যাতে করতে পারে। মানে এক জায়গায় কমপ্লিট করতে নিলে আরেকটা জায়গায় তো ক্যান্সেল করতে হবে, সেই জন্য ওরা ক্যান্সেল করে না। ওরা কী করে, ধরে রাখে এর বাড়ি ওর বাড়ি সবার বাড়ি করে করে বেড়ায়। মানে মানে কিছু বলাও যায় না, বললেই তো মিস্ত্রি কোথায় পাবো আর, এরকম একটা ব্যাপার। মানে মিস্ত্রির এত অভাব। মানে আমাদের গ্রামের যা সমস্ত মিস্ত্রি আছে সবাই বাইরে কাজ করে, মানে ভুটান, জয়গা, এসব জায়গায় কাজ করে, কেরালা, আরও আরও অনেক জায়গা আছে। তো ওরা নিজের গ্রাম নিজের জায়গা ছেড়ে বাইরে কাজ করে, কারণ ওরা ওখানে পারিশ্রমিকটা বেশি পায়। আমার মনে হয় যেটা, না হলে কেনই বা নিজের গ্রাম ছেড়ে বাইরে কাজ করবে। তো আবার অনেকেই মনে করে যে না, নিজের গ্রাম ছেড়ে যাব না, এখানেই কাজ করব, এখানেই সংসার, মানে বউ বাচ্চা থাকলে এখানেই সবার সাথে মিশে, মানে হয় না, সংসার থাকলে কেউ যেতে চায় না, তাই না, সংসারের মায়া ছেড়ে। তাই যারা এখানে থাকে ওই তারাই আমাদের কাজ করে আর কি। তো এবার কী হয়েছে, মিস্ত্রি এতটাই কম হয়ে গেছে, তার মধ্যে সরকারি ঘরগুলো যেহেতু ঢুকেছে, ওইখানেই বেশিরভাগ মিস্ত্রি সময় দেয়। তার জন্য কি বলো তো, আমার লেট্রিন বাথরুম আটকেই আছে, আমার দাদাও বাড়িতে নেই। দাদারও 1 মাস থেকে মিস্ত্রি যাচ্ছে না, দাদা তো রাগ পুরো। কিন্তু কী করবে, দাদা যেহেতু নেই, আয়ুষের বাবাও তো আমাদেরই কাজ করতে বলবে না ওদেরই কাজ করতে বলবে, এমন একটা ব্যাপার। আর মিস্ত্রি তো পাওয়া যাচ্ছে না, তো খুব রাগ উঠে, মানে কি বলবো আর। তারপর আমাদের বাড়িতেও কাজ হচ্ছে, আমাদের বাড়িতেও মিস্ত্রি 2 দিন যায় তো 3 দিন যায় না, মানে এমন একটা ব্যাপার। তো যাকগে, জানি না এই জীবনে আমার বাথরুমটা আমি ইউজ করতে পারবো কি পারবো না। হ্যাঁ, আমি মনে করি যে মনে হয় আমি মরেই যাবো, এই বাথরুম বোধহয় আর ইউজ করতে পারবো না, এমনটা আমার মনে হয়। যে আশা বোধহয় আমার আশাই থেকে যাবে। মানে সব কাজ হয়ে গেছে, সামান্য একটু কাজের জন্যই মিস্ত্রিগুলো আসছে না, যে কোমরটা বসাবে, দরজাটা লাগাবে, হ্যাঁ, আর জলের নলের ওই যে টিউবগুলো বসাবে, ব্যাস এইটুকু কাজ হলেই কিন্তু হয়ে যায়। আর ওই ভেন্টিলেশন ফ্যানটা রয়েছে, সেটাকেও লাগিয়ে নিলেও হয়ে যায় আর কি। তো যাকে এদিকে দেখো, সকালবেলা করে কিন্তু একটু চাপ হয়ে যায়, স্কুলের রান্নাবান্না সব উনুনে করতে হয়, আর উনুনটা ল্যাপা মোছা যদি না করি ভেঙেও যাচ্ছে। তাই একটুখানি মাটি আর গোবর মিক্সড করে আমি উনুনটাকে ঠিক করে নিলাম। আর উনুন ঠিক থাকলে দেখবে আগুনটাও ভালো করে জ্বলে। অসুবিধা তো হয়, খুব অসুবিধা হয় রান্নাবান্না করতে, কারণ সকালে একটু তাড়াহুড়ো থাকে, আয়ুষের টিফিন বানানো, রান্না করা একটু চাপ হয়ে যায়। আর ইন্ডাকশান ওভেনে হতেই যায় না, যে টাইম নেয় কী জানি। এখানে কি আমারই ইন্ডাকশান ওভেন, ওটা বলেছে অনেকেই ওটা ইন্ডাকশান ওভেন নয়, যাই হোক ওটা মুখ ফসকে বেরিয়ে যায়। ওই ইন্ডাকশান ওভেনটাতে যে মানে অবস্থা রান্নাবান্না, মানে হতেই যায় না। এতদিন ফ্ল্যাটে কি সুন্দর হয়েছিল, আমার ওভেনটাই খারাপ হয়েছে নাকি কী জানি। তো শুধুমাত্র চা করি, তাও প্রায় 20-25 মিনিট লাগিয়ে দেয় একটা চা হতে, তারও বেশি বোধহয়। তো সেই জন্য আমি একটা বাচ্চার জন্য একটা ছোট্ট একটা মিনি কুকার অর্ডার করেছি, দেখা যাক কী হয়। তো ওইদিকে দেখো ল্যাপা মোছাগুলো আমার শেষ হয়ে গেছে, পুরো হাঁপিয়ে গেলাম। একটু রেস্ট নেই, হাওয়াও নেই, কালকে কী সুন্দর রাতে হাওয়া ছিল। একটু রেস্ট নিয়ে আজকে আর উনুন এখন ধরাবো না, উনুন ধরালে না এখনই রান্না করতে হবে আমাকে। আর একবার রান্নাঘরে ঢুকলে নাই করে ধরে নাও 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা এখানেই আমাকে দিতে হবে। আমার তো মোবাইলে কাজকর্মগুলো আছে, তো সেই জন্য আমি প্রেশারে আয়ুষের জন্য ভাত বসাবো। আর সব থেকে বড় কথা, এত তাড়াতাড়ি রান্না করলে সকালে খেতে ইচ্ছে করে, তারপর আর দুপুরে কেউ খায় না, সবাই খেতে খেতে একদম বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়, সন্ধেবাতি দেওয়া হয় তারপরে খাওয়া হয়, মানে দুপুরে আর কেউ ভাত খায় না। তো তার থেকে আমাদের আগের রুটিনে ভালো, একটু খিদে থাকে, ওই 1-2টোর মধ্যে সুন্দর পেট ভরা খেয়ে নিই, সকালে একটু হালকা চা মুড়ি এসব খাই, ওটাই ভালো হয় সব থেকে, বুঝতে পারলে। আর এখন ভাত খেলে সকাল সকাল শরীরও ফুলে যাবে, আর হচ্ছে দুপুরে আর ভাত খাওয়া হয় না, মানে দুপুরের যে একটা শান্তির খাওয়া, সেটা আর খাওয়া হয় না। তো সেই জন্য সকাল সকাল আর ভাত বসাবো না, প্রেশারে ভাত বসাবো, যদি কেউ খাবার খেয়ে নেবে মার ভাত, ওইটাই। আমি তো আর খাচ্ছি না বাবা, সকালে ভাত খেলে না কোনো কাজ হয় না, সারাটা দিন নেশা নেশা লাগে, এমন একটা বাজে লাগে। কারা 3 বেলা ভাত খায় গো? না, অনেকেই খায়, আমার নিজের বাপের বাড়িতেই খায়। আমার নিজের বাপের বাড়িতে 3 বেলা ভাত, মানে সকালে তো লাগবেই, এই ধরো 9টা-10টার মধ্যে ভাত লাগবে, আবার ধরো দুপুরবেলা লাগবেই 2টো-3টের দিকে ভাত, আবার রাতে খাবে, একটু আগেই খাবে।
এটা আমার বাপের বাড়ি বলে কথা না, এটা সবার বাড়িতেই হয়, কিন্তু আমাদের বাড়িতে যে একটা অভ্যেস, বিয়ের পর এই বাড়িতে এসে শাশুড়ি মা যেই অভ্যেস করেছে, মানে আমি তো আমার বাপের বাড়িতে সকালে আগে ভাত খেতাম, বিয়ের পর এখানে আসার পর দেখি মা সেন্টারে সব কিছু তরকারি আমাদের জোগাড় করে দিয়ে যেতেন, উনি চলে যেতেন, আমরা রান্না করতাম একবারে। সকালে তো আর খাওয়া হতো না, খুব প্রথম খুব অসুবিধা হতো যে সকালে খেতে পাচ্ছি না, কি খিদে। তো ওই অভ্যেসটা রয়েই গেছে, তো সেই জন্য এখন আর সকালবেলা আর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছিলো সকালে না খাওয়াটা, তো এখন আর সেই অভ্যেসটা নেই আর কি। চলো খুশি আবার বিছানায় আছে বলে একা যাই। ওখানে চা করে নিচ্ছি। ইলেকট্রিক কেটেলে করলে কী হয় বলো তো, খুব মাঝামাঝি করতে অসুবিধা হয়, তাই এটাতে করছি, একটু সময় লাগে। আর দেখো কচু গাছগুলো দেখো কি হয়েছে, জঙ্গল দেখেছ বাড়ির পেছনটা। আমার না সকাল সকাল কেমন যেন একটা গা গুলাচ্ছে, মানে গরম থেকে নাকি এরকম লাগছে না, কি যেন কি থেকে এমন লাগছে, খুব গা গুলাচ্ছে। স্নান করবো, স্নান না করলে ভালো লাগবে না। চাটা খেয়ে নিই, আয়ুষের জন্য ভাত বসাবো প্রেশারে। আবার ভাত হয়ে গেছে, ভাত খাওয়া আয়ুষ খেয়ে নিয়েছে। হাফ বয়েল ডিম দিতে বলেছিল, এই যে দেখো কি অবস্থা, মানে হাফ বয়েল করেছে কিন্তু বয়েলটা ভালোভাবে হয় নাই, ভেতরে একটুখানি জল ছিল, পরে আবার এটাকে বার করে হালকা একটু পোচ করে দিয়েছি। আর আজকে কলা আর ব্রেডের সাথে জ্যাম, এই হচ্ছে ব্যাপার। ভাত ঠাত সমস্ত খেয়ে নিয়েছে, এখন যাবে 10টার দিকে গাড়ি আসবে, তারপরে যাবে। আয়ুষ রেডি, কালকে সাইকেল চালিয়ে পড়েছে, পায়ে ব্যথা পেয়েছে। সাইকেল চালালে একটু পড়তেই হয়, ওই যে দেখায় আবার কত পড়েছি খেতে মাঝখানে, ধাপাস ধুপুস করে। হ্যাঁ চলো, ভ্যান গাড়ি চলে এসেছে আয়ুষের স্কুল ড্রেস হবে আর হয়তো 1-2 দিনের মধ্যে। তারপর হ্যাঁ এই রাস্তা দিয়ে সামনে একটু এগিয়ে দিই। চুলগুলোর কি অবস্থা, আস্তে আস্তে গাড়ি চলে আসছে। এই যে বৃষ্টি চলে আসলো হঠাৎ করে, আয়ুষটা গেছে, চিন্তা লাগছে, কেননা ও তো হাফ জামা পরে গেছে, তখন প্রচুর গরম ছিল সকালবেলা, আর দুপুরবেলা খুব রোদ উঠে বলে হাফ জামা পরে গেছে, কিন্তু এখন তো দেখছি বেশ ঠান্ডা পড়েছে, খুশকেও একটা জামা পরিয়ে দিলাম। কিন্তু আয়ুষের কথা তো চিন্তা হচ্ছে, তখন বৃষ্টির কোনো কিছুই ছিল না, মানে মেঘও ছিল না, মেঘ হঠাৎ করে এসে হঠাৎ করে বৃষ্টি। এদিকে আবার আয়ুষের সাইকেলটা ধোয়া হয়ে গেল, যে ধুলো পড়েছিল, আমার স্ট্যান্ডটাও ভিজছে ওখানে, ফট করে বৃষ্টিটা চলে আসলো। ঠান্ডা, বৃষ্টির জল ঠান্ডা। কি বলো তো, আজকে রান্না বসানো হয়নি, তো খিচুড়ি খাই, কালকে রাত্রে খিচুড়ি বানানো হয়েছিল, খিচুড়ি খাই, অল্প করে খাবো, বেশি খেলে পরে ভাত খেতে পারি না। তারপরে দেখি স্নান টান করে রান্না বসাই। তো আজকে আমাদের এই ট্রাঙ্কের মোটামুটি শাড়ি বাইরে বার করে দেওয়া হলো, আর উপায় নেই বুঝতে পারলে, এই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই ট্রাঙ্কের এইটার মধ্যে শাড়ি আছে, আর আমাদের নাইটিগুলো তো সেল হয়ে গেছে তোমরা জানো, আর ওই ঘরের ট্রাঙ্কেও কিছু আছে, তো এই ট্রাঙ্কে বেশি শাড়ি ছিল। তো এবারে এই যে শাড়িগুলো আর কি আমরা চৈত্র সেল দিচ্ছি, উপায় নেই, এইভাবে রেখে দিলে কি হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারলে, তার জন্য আমরা চৈত্র সেলে দিচ্ছি আর কি। তো চলো একটা টোটো এসেছে, তোমাদেরকে দেখাই। তো দেখো এখনই বৃষ্টি পড়ছিল, এখনই আবার কত সুন্দর রোদ উঠে গেছে, মানে বৃষ্টি কিন্তু একটু আগেই হলো, এখনও রান্নাবান্না কিছুই হয়নি, মোবাইলের কাজও হয়নি, কী যে করবো ওইটাই ভাবছি। তো দেখি শাড়িগুলো আগে টোটোতে তুলে দিই। তো ওই যে দেখো আমাদের টোটো একদম মাইক টাইক সেট করে চলে এসেছে, ওই যে মাইক, ওই যে মাইক দেখো মা, আর এই যে শাড়িগুলো সব এখানে সুন্দর করে রাখা হয়েছে, এই যে দেখো। তো এই যে দেখো এখানে শাড়িগুলো রাখা হয়েছে টোটোর মধ্যে, আর এবারে হচ্ছে এই শাড়িগুলো হবে সেল। তো চলো, প্রচুর শাড়ি আছে এখানটায়, কোন শাড়ি পছন্দ করছো? এই শাড়িগুলো সব শাড়ি 600 মাইক নিয়ে, এত সুন্দর শাড়িগুলো, মানে কি বলবো, এত দামি শাড়ি, 1200-1300 টাকার শাড়ি 600 টাকাতে দিতে হচ্ছে, ভাবা যায়? 1200-1300 টাকার শাড়ি, শাড়ি দিবেন নাকি 600 টাকা?
সবাই চলে আসো। বুঝছিস পরে মুই যখন ঘুরে আসবে দোকান তখন মুই দেখা মেলার সময় নেই যখন ওই জায়গা মোর বই সবই কেমন করে জানলে আপনারা খানিক শাড়ি দেখে কে যদি প্লাস্টিক নেই। দেখো এখানে শাড়িগুলো আমরা চৈত্র সেল দিচ্ছি 500 আর 600 টাকার বিনিময়ে। হ্যান্ডলুমগুলো 600 টাকা আর কাতান সিল্কগুলো না কোনটা যেন 500 কোনটা যেন 600 লাগালো মনে পড়ছে না ঠিক। তো যাই হোক এখানের মধ্যে দামি শাড়িও রয়েছে, অনেক দামি শাড়ি 2000, 2300, 2500 এরকম টাকারও শাড়ি। যেমন এই বক্সটা, এটার দাম ছিল 2400 কি 2300 এরকম ছিল না, হ্যাঁ এরকমই ছিল, মানে 2000-এর উপরে দাম ছিল। তো এটা ও বের করে নিয়েছে 600 টাকাতে দেবে বলে। তো আমি তো এটা দেখিনি, তো এটাই দিদিভাইয়ের পছন্দ হয়েছে। আমি বলি তুই তো জানিস এই শাড়ির দামটা, বলে তুই যে বার করেছিস। তা আমি বলি এগুলো তো আমি বার করিনি, এগুলো সব আয়ুষের বাবা বার করেছে, ও হয়তো জানে না। তো ওকে এটা যে এটা তো বাবা এটা 2300 টাকা শাড়ি, উয়ে তো চালাক কম না উয়ে। তুই তো জানিস শাড়ির দামটা, আমি জানি তুই লোক জিজ্ঞাসা করবো না প্রিয়া এইখান শাড়ি কি 600 টাকা নাকি? না 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 আমি ভাবছি কাতান সিল্ক, ওরা ব্যাগ কাছে কাতান সিল্ক। শাড়ি বিক্রি করতে গিয়ে যায় যায় ঝগড়া শাড়ি নিয়ে। তো আমাদের শাড়ি সব এই যে রাখা হলো, একটু দামি যেগুলো ও তো জানে না, আমি এগুলো সরিয়ে দিলাম। চৈত্র সেলে আর কি সেল করা হবে গ্রামে গ্রামে গিয়ে। এই দেখো মাইক বাজবে, কে যে মাইকে আওয়াজ দিবে। সেল 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 চৈত্র সেল আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে কাতান সিল্ক শাড়ি শুধুমাত্র 500 থেকে 600 টাকার বিনিময়ে। আমাদের এখানে পেয়ে যাবেন খুব কম দামে কাতান সিল্ক শাড়ি শুধুমাত্র 500 টাকা 600 টাকার বিনিময়ে। আর পেয়ে যাবেন হ্যান্ডলুম শাড়ি শান্তিপুরে শুধুমাত্র 500 টাকা। তো দেরি করছেন কেন, চলে আসুন আমাদের পূজার গাড়ির সামনে। জেঠিমা 500 টাকা 600 টাকা 500 600 শাড়ি দিল না ধোকা বলছে 600 টাকা করে। হ্যাঁ উয়ে 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 কি চালাক দেখ, উয়ে কি চালাক দেখ। হ্যাঁ মুই কম আমাদের যখন শাড়ির বিজনেস ছিল, আমার মেন ডান হাত আর বাঁ হাত ছিল এ আর বলিন মা, ঠিক আছে, মানে আমরা তিনজনে একসাথে, আর আয়ুষের বাবা ছিল, আর একটা ভাইস্তা ছিল। কিন্তু ও জানে এই শাড়ির দাম কত, ও জানে বলে শাড়িটার দাম 2300 টাকা, ঠিক আছে। এই শাড়িটা কি নাম জানো, আরে ভুলে গেছি। ওয়ে কোনো শাড়ি পছন্দ করেন না, ওই বক্স খান তুমি দেখো এইখান 600 টাকা। আমি জানি না যে ওরা এইটা শাড়ি রেখেছে, ঠিক আছে। নে তুই 1000 টাকা দিস, তুই এটা নিস। ওটা হচ্ছে মেরুন কালার, 1000 টাকা দিস। হচ্ছে এই কালার 2300 টাকার শাড়ি ওকে 1000 টাকাতে দিলাম। ওই ওটা কই 600 টাকা সব লস বন্ধু, সব লসে ছাড়া হয়েছে, কারণ চৈত্র সেল আর নষ্ট হচ্ছে শাড়িগুলো সেই জন্য। 500 টাকা করে ওটা দিয়ে দিন। সকাল 500 টাকা নমায় তো 600 টাকা, ওটা হ্যান্ডলুম আর সব মিলিয়ে 500 600 করাচ্ছে, শুনিস না তুই? দেখ কেমন শাড়িটা ঠিক আছে না নাই, একবারে এখন ঢাকলাস করে খুলিস না, ভাজে করিস বাবু না। শাড়িটার কালারটা অসাধারণ, তুই না রাখলে তো মুই রাখি দিন। খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা। তোর পূজার শাড়ি হয়ে গেল। আমরা স্নান করে নিলাম, বাজে এখন 2টো। তো রান্না বললাম তো আজকে দেরি হয়ে গেছে, রান্না হয়নি। তো ওইদিকে ভাত তো হয়েই গেছে, তো এবারে হচ্ছে করব একটুখানি কি করি সেটাই ভাবছি। আয়ুষের বাবা গেল ওদের সাথে, মানে টোটোর সাথে। তো আজকে আসতেও লেট হবে, আমার মনে হয় বাইরেই খাবে, কারণ বাড়িতে আসা তো খাওয়া সম্ভব নয়, গেছে অনেক দূরের গ্রামে। তো কি করি সেটাই ভাবছি, আর বাজারও করে দিয়ে যায়নি। তো ভাবলাম অনেক দিন থেকে বাড়িতে কিন্তু বাজার টাজার আনাও হয় না, এই আমরা শাক পাতা এসব কুড়িয়ে কাড়িয়েই খাচ্ছি। তো আজকেও কুড়িয়েই খাবো, কি বানানো যায় সেটাই ভাবছি। দেখছি এখানে ডগাগুলো বেশ লকলক করছে, এই যে। তো এটা দিয়ে শুটকি মাছ দিয়ে বানাই, ওটাই ভাবছি। শুটকি ডাল ঠাল আর ভালো লাগছে না, আর কষা কষা তরকারিও কিছু ভালো লাগছে না, সবজিও নেই খাওয়ার মতো সেরকম। মিষ্টি কুমড়া খাচ্ছি তো দুদিন থেকে, আজকে আর ভালো লাগবে না মিষ্টি কুমড়ো অল্প আছে। তো ভাবছি ওই ডগা পাতা দিয়ে একটুখানি শুটকি মাছ দিয়ে একটু তরকারি বানাই, আর দেখি কি একটা ভাজা, নাহলে বড়া টড়া কিছু একটা করবো, বড়া করবো। ওই গন্ধ পাতা বেরিয়েছে, ওগুলারই বড়া করবো। চলো রান্নাটা সারি, আর খুশোনাও ঘুমাচ্ছে। তো চলো স্নান করে চলে আসলাম এখানে শাক পাতা কুড়োতে।
অনেকে খুব পছন্দ করো, অনেকে বলো শাক পাতা খাও, অনেকে বলে মাছ মাংস বেশি খাও। এ লোকের কথা লোক বলবেই, ভিডিও দেখেই মানুষকে কমেন্ট করার জন্য। দেখুক, এদের সাথে তো পার্সোনালি কোনো সম্পর্ক নেই যে এদের কথায় আমাকে রাগ করতে হবে বা কিছু। যেটা মনে মনে ভাবি বা উত্তর দিয়েই বা কী হবে। তো যেটা আমাদের লাইফস্টাইল সেটাই আমরা শেয়ার করব। আর কন্ট্রোভার্সি চ্যানেল তো রয়েছে আমাদের বাদ বিচার করার জন্য। সমস্ত কেটে নিলাম, অনেক মোটা মোটা হয়েছে, কিন্তু ওগুলো আর খেতে ইচ্ছে করলো না। খেতে ইচ্ছে করছে মানে মনে হলো না এখনো তো মাচাটা হয়নি, মাচাটা একবার হয়ে গেলে, মানে এই যে এটাতে জন্য মাচাটা দিয়েছি, মাচার উপরে গাছগুলো একবার পেঁচিয়ে গেলে তারপর যখন ডাল ছাড়বে তখন খাওয়া যাবে। তো সেই জন্য আর অনেক মোটাও এদিক দিয়ে বেরিয়েছে, তাই আর নিলাম না। তো যেগুলো একদম নিচ থেকে হয়, যেগুলো উপরে আর উঠতে পারবে না, তো সেগুলোই আমি এই যে নিয়েছি। তো চলো আগে সবজি কাটবো, তারপরে রান্না বসাবো। না হলে না উনুন একবার জ্বলে গেলে এদিকে রান্না, এটা তো গ্যাস নয় যে বন্ধ করে করে করবো, যে একটা বসাবো একটা করবো, সেটা তো হয় না। তো সেই জন্য একবার রেডি করে তারপর উনুন ধরাবো। চলো। তো দেখো এবারে শাক পাতাগুলো কেটে নেব। আসলে ও বাজারে মানে ও বিক্রি করতে চলে গেলো বলে বাজারে আর যায়নি, আর সেরকম কিছু নেই, তার জন্যই আজকে এটা বানাচ্ছি। শুটকি মাছ দিয়ে বানাবো। শুটকি মাছ দেখো নষ্ট হয়ে গেছে, বোতলের ভিতরে ছিল দেখিনি, ধুইলে বোধহয় পরিষ্কার হবে মনে হয়। গরম জলে ধুলে পরিষ্কার হবে। তো আমার শাকগুলো কাটা হয়ে গেছে সুন্দর করে। এবারে আমি এখানে দুটো বেগুন দিব আর একটা আলু দিব, তাহলে ভালো লাগবে আর কি। ঝিঙে নেই। বরবটিগুলো দেখো, এগুলো কিন্তু আমাদেরই গাছের ক্ষেতের আর কি, এক দুটো পেকে গেছে। তো অল্প কয়েকটা হয়েছে, কালকে নিয়ে এসেছিলাম। এগুলোকে এখন ভাজা করব বরবটি আর আলু দিয়ে। পরের বার ভাবছি ছোটো আলুরও চাষ করব, মানে এত কিছু রয়েছে, এই ছোটো আলুটা নেই আর কি। ছোটো আলুটা কিনে আনা হয়েছে। ছোটো আলু আর বরবটি দিয়ে ভাজা হয়েছে, আর নামানোর আগে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম, ভালো লাগে খেতে। তো দেখো গরম গরম ভাজা, এই গরম গরম ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে। একটু কাঁচা পেঁয়াজ নিলে আরও ভালো। এবারে শুটকি মাছগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে, মন ভোলা আর চাপা শুটকিটা সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে সবজিটা রান্না করবো আর কি। কুমড়োর ডগা আছে, লাউ ডগা নিইনি, কুমড়োর ডগাই নিয়েছি। আর এই কুমড়োর ডগাটাই আমার বেশ ভালো লাগে লাউ ডগার থেকেও। লাউ ডগার শাক ভালো লাগে, কুমড়ো ডগার আবার শাকটা ভালো লাগে না অতটা। কুমড়োর ডগায় যে সর্ষের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে তারপর এরকম শুটকি মাছের তরকারি, এসবই ভালো লাগে। আজকাল এই শিলনোড়া হওয়াতে আমি আর মিক্সার গ্রাইন্ডারে বাটতেই যাই না, যে এইখানে রান্না করবো আবার ওই ঘরে গিয়ে আবার মিক্সারে বাটবো। আমার এই শিলনোড়াতে বাটতেই ভালো লাগে, একটা এক্সারসাইজও হয় আর ভালোও লাগে আমার বাটতে আগাগোড়াই। বিয়ের পরপর প্রচুর কষ্ট হয়েছে, তারপরেও মানিয়ে নিয়েছি, কারণ আমি তো আগে কোনো দিন বাটাবাটি করিনি। মাই বেটে দিত যদি রান্নার হতো, কিছু রান্নাতাম বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে এগুলো বাটা শিখেছি, রান্না শিখেছি, বলতে পারো বিয়ের পর আমি সব কাজ শিখেছি। হ্যাঁ, বাপের বাড়িতে সেরকম যে আহামরি কোনো কাজ করতাম সেটা না, বলেইছিলাম হয়তো যে উঠোন ঝাড় দিতে বললেও আমি ঝাড় দিতাম না, এমনই একটা মেয়ে ছিলাম। তো বিয়ের পর কিন্তু সবই শিখেছি, সব এখানে এসেই করেছি আর কি। আয়ুষের সময় যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার বাটাবাটি করতে খুব কষ্ট হতো, তখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার কিনেছিলাম। পুরো চৈত্র সেল দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে, দেখো সেল চৈত্র সেল। এক একজনের অবস্থা দেখো, নন্দিনীর মার অবস্থা দেখো, দেখো সবাই সেল দেওয়া হচ্ছে, প্রচুর সবাই কেনাকাটা করলো এই পয়লা বৈশাখ উপলক্ষে, তাই না? এই যে বস্তাতে ভরে নিয়ে যাচ্ছে, কত শপিং করলো দেখো, পুরো মাসের পেমেন্টের টাকা দিয়ে শপিং। নন্দিনী মাউদি কয়টা? এতগুলো নিয়েছি। আর এই যে মৌ এতগুলা, হ্যাঁ 1 বছরের নাইটি নিয়ে নিল মৌ। না এগুলো নেয়নি, যাই হোক পরে সবাই ভাববে। এগুলো যে ওখানে রাখা হচ্ছে আমাদের। আজকে শাড়ি একটু আগে ওরা আসলো, কি বলবো, ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় সেল হয়েছে। এই যে কটা বেচেছে, এই যে এখানে যতগুলো প্যাকেট দেখছো নন্দিনী মাদি, সত্যি এই যে কটা শাড়ি বেচেছে, এটা এখনই এখানে রাখা হলো। আর বাকি সেই সুন্দর না হাতাটা, সেই ভালো লাগে। সব এই কয়টা নাইটি সেল হয়নি, বাকি কিন্তু আমাদের সব সেল হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু নাইটিগুলো সেল হলেই বাস। নাইটি কিছু সেল হয়েছে, এগুলো কয়েকটা নাইটি, বেশি নয়, বেশিরভাগ কট সেট আছে। আর নাইটি তো অনেক সেল হয়েছে, অনেক। বাবা মানে পুরো গ্রাম ঘুরে ওই ধরো 14-15 হাজার টাকার সেল করেছে। আর আমি পুরো বাড়িতে, মানে এই বাড়িতে বসেই আমি আজকে প্রায় 10,000 টাকার উপরে সেল করলাম। গুনলাম তো এখনই, 10,000 টাকার উপরেই। 4,000, নন্দিনীর মা 2,000, হ্যাঁ 10,000 টাকার উপরে সেল করেছি, আরও আছে। তো বাড়িতে বসেই আর কি।
তো যাই হোক, বাকি কাজগুলো বাদ দিয়ে এগুলো কাজ, এটাও তো একটা কাজ, তাই না? এটাকে করলাম অন্তত। তো চলো, আরও চলবে কয়েকদিন আমাদের এই চৈত্র সেল চলবে, সেল দিব আর কি, বুঝতে পারলে? তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ মোটামুটি ভালোই সেল হলো একদিনেই। চৈত্র সেল দিয়েছি বলেই এতটা সেল হয়েছে, না হলে কিন্তু সম্ভব ছিল না। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।